মর্নিং 2024 সালের উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জানাই মডেল স্টাডি পয়েন্টের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা দর্শনের অর্থাৎ ফিলোসফির পঞ্চম নম্বর যে সেট, সেই সেট নিয়ে আমরা চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের পঞ্চম নম্বর সেট। ফার্স্ট কোশ্চেন, ভাষায় প্রকাশিত অবধারকে বলে কি বলে? যুক্তি। ভাষায় প্রকাশিত অবধারকে বলা হয় যুক্তি। পরের প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের উভয় ব্যাপ্য ড্যাশ বচনের দেখা যায় কি হবে? সামান্য নঙর্থক বচনের। পরের প্রশ্ন, বচনের প্রতিকায়িত রূপ হলো কি? বচনাকার। বচনের প্রতিকায়িত রূপ হলো বচনাকার। পরের প্রশ্ন দেখো, ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় কি? যুক্তি। ভাষায় প্রকাশিত অনুমানকে বলে যুক্তি। নেক্সট প্রশ্ন, যুক্তিবিদ্যার জনক হলেন। যুক্তিবিদ্যার জনককে? না, যুক্তিবিদ্যার জনক হয়ে যাবে অ্যারিস্টটল। কি হবে? অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ড্যাশ পার্থক্য পরিলক্ষিত। দেখো, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিসের পার্থক্য থাকে? গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। পরের প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ই এবং ও বচনের মধ্যে পরস্পরের সম্বন্ধ হলো কি? ই আর ও বলেছে। দেখো, এ ই আই ও, তাহলে এটার মধ্যে কি সম্পর্ক আছে? এটার মধ্যে সম্পর্ক হয়ে যাবে অসম বিরোধিতা। কি হবে? অসম বিরোধিতা। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় অনুমানের অপর নাম কি? কি হবে? ন্যায় যুক্তি। অপর নাম ন্যায় যুক্তি। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্য ড্যাশ ও ড্যাশ পদ অবস্থান করে। প্রধান যুক্তিবাক্য হেতু ও সাধ্য অবস্থান করে। পরের প্রশ্ন, এমপি এর পুরো নাম কি? এমপি হচ্ছে মোডাস পোনেন্স। মোডাস পোনেন্স। পরের প্রশ্ন, বিসংবাদী অর্থে অথবা বলতে বুঝি কি? সবল অর্থে। সবল অর্থে। পরের প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণীর প্রবক্তা হলেন কে? জর্জ বুল। শূন্যগর্ভ শ্রেণীর প্রবক্তা জর্জ বুল। পরের প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য আছে কাদের? বিশেষ বচনের। কাদের? বিশেষ বচনের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে সংকেত বা প্রতীকের প্রথম ব্যবহার করেন কে? সংকেত বা প্রতীকের প্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সাংকেতিক যুক্তিবিজ্ঞানে সংকেতের অর্থ হলো বর্ণ প্রতীক। সংকেতের অর্থ হলো বর্ণ প্রতীক। পরের প্রশ্ন, যদি এবং কেবল যদি যোজকটির প্রতীক হলো ট্রিপল বার। যোজক এবং যদি এবং কেবল যদি যোজকটির প্রতীক ট্রিপল বার। পরের প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। পরের প্রশ্ন দেখো, বলেছে বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এ কথা বলেছেন কে? জয়েস। এ কথা বলেছেন জয়েস। পরের প্রশ্ন, লৌকিক অনুমান হলো শিশুসুলভ অনুমান। এটি কে বলেছেন? বেকন। এই প্রশ্নটি কিন্তু বারবার আসছে, তাই এটি ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটি? এটি। লৌকিক আরোহ অনুমান হলো শিশুসুলভ অনুমান। পরের প্রশ্ন দেখো, পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান। এ কথা কে বলেছেন? রিড বলেছেন। রিড। পরের প্রশ্ন, কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। এ কথা বলেছেন মিল। পরের প্রশ্ন দেখো, শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। এ কথা বলেছেন রিড। পরের প্রশ্ন, অন্বয়ী পদ্ধতি মূলত ড্যাশ পদ্ধতি। অন্বয়ী পদ্ধতি হলো আবিষ্কারের পদ্ধতি। পরের প্রশ্ন, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো কি কি? দ্বৈত হচ্ছে অন্বয়ী এবং ব্যতিরেকী, এটা হচ্ছে দ্বৈত। চলো, এই ছিল আমাদের এমসিকিউ। এবার আমরা এসিকিউগুলো সলভ করে নেব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? যুক্তি কাকে বলে? যুক্তি কাকে বলে? যুক্তি হলো, লিখে নাও, যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। বোঝা গেল? যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা
অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। পরের প্রশ্ন দেখো, যুক্তির আকার বলতে কি বোঝো? যুক্তির আকার কাকে বলে? দেখো, একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির গঠনবিন্যাস বা কাঠামো বিন্যাসকেই যুক্তির আকার বলা হয়। পরের প্রশ্ন, বিপরীত বিরোধিতার একটি বাস্তব উদাহরণ দাও। বিরোধিতার একটি বাস্তব উদাহরণ কি? আগে বিরোধিতাটা একবার তোমাদের দেখিয়ে দিই। এ ই আই ও, বিপরীত মানে এটা। তাহলে এই দুটোর একটি বাস্তব উদাহরণ কি হবে? এ বচন, সকল মানুষ হয় জীবিত, আর ই বচন, কোনো মানুষ নয় জীবিত। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে কোন বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না? কোন বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না? লিখবে অধীন বিপরীত বিরোধিতায়। কোন বিরোধিতায়? অধীন বিপরীত বিরোধিতায়, অর্থাৎ এই দুটো, এই অধীন বিপরীত বিরোধিতায় কি হয় না? দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না, একই সঙ্গে মিথ্যা হতে পারে না। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যৌক্তিক সম্বন্ধ কাকে বলে? কি বললো? যৌক্তিক সম্বন্ধ কাকে বলে? দেখো, অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত চারটি নিরপেক্ষ বচনের মধ্যে যে বিভিন্ন প্রকার সম্বন্ধ আছে সেই সম্বন্ধকে যৌক্তিক সম্বন্ধ বা লজিক্যাল রিলেশন বলা হয়। কি বললাম? লজিক্যাল রিলেশন, লজিক্যাল রিলেশন। আরেকবার বলছি, অভিন্ন উদ্দেশ্য ও বিধেয়যুক্ত চারটি নিরপেক্ষ বচনের মধ্যে যে বিভিন্ন প্রকার সম্বন্ধ আছে সেই সম্বন্ধকে যৌক্তিক সম্বন্ধ বা লজিক্যাল রিলেশন বলা হয়। পরের প্রশ্ন, আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি কি? দেখো, আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি কি? আবর্তনের ব্যাপ্যতার সংক্রান্ত নিয়মটি হলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তা কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ঠিক আছে, তো এটা গেল। পরের প্রশ্ন দেখো, দেখো অনেক প্রশ্ন কিন্তু আমাদের রিপিট হচ্ছে বারবার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যেমন খুব ইম্পর্টেন্ট। কোনটি? এই ব্যাপ্যতার নিয়মটি। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অনির্বাহ্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় না, তাকে অমাধ্যম অনুমান বলে। পরের প্রশ্ন দেখো, প্রাকল্পিক যুক্তি কাকে বলে? প্রাকল্পিক যুক্তি কাকে বলে? যে নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন হয় এবং অপ্রধান ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয়, তাকে প্রাকল্পিক যুক্তি বলে। পরের প্রশ্ন দেখো, বৈকল্পিক যুক্তি কাকে বলে? বৈকল্পিক যুক্তি কাকে বলে? যে মিশ্র ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তকে নিরপেক্ষ বচন বলা হয়, সেই মিশ্র বৈকল্পিক ন্যায়কে বলা হয় বৈকল্পিক যুক্তি। পরের প্রশ্ন, বিসংবাদী বিকল্পের একটি বাস্তব উদাহরণ। দেখো, বিসংবাদী বিকল্পের একটি বাস্তব উদাহরণ হলো ঝর্ণা জীবিত অথবা মৃত। ঝর্ণা জীবিত অথবা মৃত। এবার বললাম ঝর্ণা জীবিত, অতএব ঝর্ণা মৃত নয়। হলো কি হলো? ঝর্ণা জীবিত অথবা মৃত, ঝর্ণা জীবিত অতএব ঝর্ণা মৃত নয়। এটা হচ্ছে বিসংবাদী বিকল্পের একটি উদাহরণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখো, যদি কোনো যুক্তিতে, এটাও আগে এসছে, যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এ ই বচন, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অর্থাৎ আই ও,
এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। বোঝা গেল? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও বারবার আসছে। পরের প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে? কি বললাম যে পরিপূরক শ্রেণী কাকে বলে। দেখো পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। তারপরে শূন্য শ্রেণী কাকে বলে? শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীতে একটিও বাস্তব সদস্য নেই তা হলো শূন্য শ্রেণী। যে শ্রেণীতে একটিও বাস্তব সদস্য নেই তাকে বলা হয় শূন্য শ্রেণী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? কাকে বলে? কোনো বচনাকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে যে বচনকে নিবেশন বা করা হয় তাকেই বলা হয় নিবেশন দৃষ্টান্ত। পরের প্রশ্ন দেখো কি বলেছে? বলেছে যোজক কাকে বলে? যোজক কাকে বলে? কি হবে যোজক? দেখো বলেছে, লিখে নাও, যেসব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে বলা হয় যোজক। আর একবার বলছি, যে সব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে কি বলা হয়? যোজক। পরের প্রশ্ন দেখো কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে ফলস্তম্ভ। কি বলেছে না? ফলস্তম্ভ কাকে বলে? ফলস্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে স্তম্ভে নির্দেশক স্তম্ভের সত্য মূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারের সত্য মূল্য নির্ণয় করা হয় তা হলো ফলস্তম্ভ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে? একটি মন্দ উপমা যুক্তির দৃষ্টান্ত দাও। তাই তো, একটি মন্দ উপমা যুক্তির দৃষ্টান্ত কি হবে? দেখো, মানুষের মতো মৌমাছির বাসস্থান তৈরি করতে পারে। কি বললাম? মানুষের মতো, উদাহরণ লিখবে, মানুষের মতো মৌমাছিরা বাসস্থান তৈরি করতে পারে, সুতরাং মানুষের মতো মৌমাছিরও বুদ্ধিমান। কি বললাম? মানুষের মতো মৌমাছিরা বাসস্থান করতে পারে, সুতরাং মানুষের মতো মৌমাছিরাও বুদ্ধিমান। এটা হচ্ছে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত। পরের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের বাস্তব ভিত্তি কি কি? আরোহ অনুমানের বাস্তব ভিত্তি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। কি বললাম? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ সম্বন্ধ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বারবার পড়ছে, যে কোশ্চেনগুলো বারবার পড়ছে সেগুলো কিন্তু আসবেই। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে যে ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য ভিত্তি কি? ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্যের ভিত্তি কি? দেখো, ভালো যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিকতার সাদৃশ্য বর্তমান। আর মন্দ উপমা যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের নিছকই আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয়। ওকে, আর একবার ভালো করে বলে দিই, ভালো যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিকতা সাদৃশ্য বর্তমান। আর মন্দ উপমা যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের নিছকই আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয়। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলছে? আগে সেটে করেছি, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? কি পড়লাম? কারণ হলো শর্তের সমষ্টি, অপরদিকে শর্ত হলো কারণের অংশ। এটা একটা গেল। 2 নম্বর, একটি কার্যের একটি কারণ থাকে আর অপরপক্ষে একটি কারণের একাধিক শর্ত থাকে। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কি? দেখো, এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হচ্ছে
যদি এ ঘটে তবে বি ঘটবে। লিখে নাও, যদি কি বললো, এ বি এর পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ কি? লিখে নাও, যদি এ ঘটে তবে বি ঘটবে, কিন্তু যদি এ না ঘটে তবে বি ঘটতে পারে। হলো, আবারও বলছি, যদি এ ঘটে তবে বি ঘটবে, কিন্তু যদি এ না ঘটে তবে বি ঘটতে পারে। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে এ বি এর আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কি? দেখো আবশ্যিক শর্তটা কি হবে, যদি এ না ঘটে তবে বি ঘটবে না, কিন্তু যদি এ ঘটে তবে বি নাও ঘটতে পারে। আবারও বলছি, যদি এ না ঘটে তবে বি নাও, যদি এ না ঘটে তবে বি ঘটবে না, কিন্তু যদি এ ঘটে তবে বি নাও ঘটতে পারে। বোঝা গেল? এটা আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত, এই দুটোর মধ্যে কিন্তু একটা দিতে পারে। বুঝতে পেরেছো? ভালো করে দেখে যেও। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন কি বলেছে? বলেছে বহুকারণবাদ বলতে কি বোঝো? বহুকারণবাদ বলতে কি বোঝো? দেখো, যে মতবাদ অনুসারে বলা হয় এমনই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাকে বলে বহুকারণবাদ। আবারও বলছি, যে মত অনুসারে বলা যায়, যে মতবাদ অনুসারে বলা হয় এমনই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাকে বলে বহুকারণবাদ। ওকে, তো এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ 5th নম্বর সেট। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, কেননা আমরা অনেক কষ্ট